I don't understand why people raise this issue. It is far, far away from Sundarban. ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক, অহেতুক সমালোচনা নয়, প্রকল্প এলাকা ঘুরে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর। ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা, মির্জা ফখরুল বললেন ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন। এবং ক্রাইস্ট চার্চের শেষ টেস্টে মুশফিক ও ইমরুলের পর ইনজুরির কারণে ছিটকে গেলেন মুমিনুলও। নেতৃত্ব দেবেন তামিম, অভিষেক হচ্ছে শান্ত ও সোহানের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুবশক্তির সৃজনশীলতা বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে। সুইজারল্যান্ডের দাভোসে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জবস শীর্ষক সেশনে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন দেশের লাখ লাখ যুবশক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে। এর ফলে নিশ্চিতভাবেই দুপক্ষকে লাভবান হবে। উন্নয়নের পথে নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সরকার দেশকে ডিজিটালাইজেশনের পথে চালিত করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাফল্য গাথা সকলের সামনে উপস্থাপনের জন্য এবছর WTF তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায় বলেও বিশ্ব নেতৃত্বকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন লিডিং দ্য ফ্লাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্লেনারি অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে উন্নত প্রযুক্তির মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে বিতর্কে প্রধানমন্ত্রী বলেন যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে তাদের প্রকল্প স্থান ঘুরে দেখা উচিত। গেল 17 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। সম্মেলনের মূল আয়োজনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, কর্মশালায় অংশগ্রহণের ধারাবাহিকতায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাভোসের কংগ্রেস সেন্টারে আয়োজন ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে। লিডিং দ্য ফাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক ওই প্লেনারি পর্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অবস্থানগত কৌশলের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। The developed country already they developed themselves. It is their responsibility to look into the LDCs or vulnerable countries. প্লেনারির এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রশ্ন তোলেন সুন্দরবনের অদূরে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বলেন উন্নত প্রযুক্তিতেই গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি, যেখানে পরিবেশের ক্ষতি মোকাবেলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কারো সংশয় থাকলে প্রকল্পটি ঘুরে দেখার পরামর্শ দেন তিনি। It is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant, very modern, and we have taken all measurement to save our environment. Who are raising the issue, well, I invited them, why don't you go yourself and see. এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দিনাজপুরের বড়পুকুরিয়ায় চলমান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টানেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন সেখানে মানব বসতি কিংবা পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়েনি। We have coal-based power plant which is not very
modern one. It is inside our land. The place called Dinaspur, one of our, district, where all the human beings are living. এর আগে ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইডলাইন আলোচনায় পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ঘাতক দালা নির্মূল কমিটির 25 বছর পূর্তি। সংগঠনটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ অনেকটাই কলঙ্কমুক্ত হয়েছে। এটি ঘাতক দালা নির্মূল কমিটির আন্দোলনের ফসল। এছাড়া অসাম্প্রদায়িক চেতনা বিকাশের মাধ্যমে ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলারও আহ্বান জানান রাষ্ট্রপতি। শান্তির দূত পায়রা উড়ানের মাধ্যমে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের পথিকৃৎ সংগঠন ঘাতক দালা নির্মূল কমিটির রজত জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে সম্মাননা স্বরূপ রাষ্ট্রপতি উত্তরীয় পরিয়ে দেন শহীদ জায়াদের। অনুষ্ঠানে সংহতি জানাতে নেপাল, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে যোগ দেন অসাম্প্রদায়িক আন্দোলনের নেতারা। Perpetrators and war criminals is in fact an inspiration for all we South Asians. We are needed. So I say unity through diversity. Joy Bangla. প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এ ফোরামের অবদান অনেক। মুক্তিযুদ্ধের 21 বছর পর 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত নাগরিক সমাজের এই আন্দোলন নূতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা সম্পর্কে সচেতন করতে এই আন্দোলন বিশাল ভূমিকা পালন করে। গত 25 বছরে অনেক ঝড় ঝাপটা আপনাদের উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু শত বাধা উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে আপনারা এই সময়ে অনেক অর্জনও করেছেন। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শেষ হয় এ সংগঠনের 25 বছর পূর্তির উদ্বোধনী পর্ব। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানাতে সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গ্রহণযোগ্য না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। 81তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে ভিড় করছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বেগম জিয়া শ্রদ্ধা নিবেদন করেন সমাধিবেদিতে। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়ে এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দলের নেতাকর্মীরা সামনের দিনগুলোতে অগ্রণী ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা চলছে, মানুষের অধিকার হরণ করে নেওয়া হচ্ছে, সেটাকে ফিরিয়ে আনবার জন্য, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করবার জন্য তার সেই সংগ্রাম অব্যাহত রাখবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব। একটা সহনশীল সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হয়। এখন আমরা আশা করব রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য যোগ্য হবে। যদি নিরপেক্ষ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন না হয়, এই দেশের মানুষ তো কখনোই গ্রহণ করবে না। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা অনুষ্ঠান সহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক। বিদেশে গিয়ে আর ফেরেন না অনেকেই। আইনি ব্যবস্থার পক্ষে ইউজিসি। মালয়েশিয়া ও ইতালি পাঠানোর নামে লিবিয়া নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে 15 জনকে গ্রেফতার করেছে র্যাব। লিবিয়ার জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অন্যদিকে অবৈধ পথে মালয়েশিয়া পাচারের সময় 10 জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায় মানব পাচার ও জিম্মি করে মুক্তিপণ আদায়কারী এই চক্রের মূল হোতা একসময়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ সেলিমুজ্জামান ওরফে সেলিম মাস্টার। এই চক্রের হাতে লিবিয়ায় জিম্মি থাকা সুমনের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে সেলিম ও তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারের সহায়তায় উদ্ধার করে ফিরিয়ে আনা হয় সুমনকে। এরপর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিমানের পরিচ্ছন্নতা কর্মী রাসেল সহ গ্রেপ্তার করা হয় আরও 12 জনকে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, বৈদেশিক মুদ্রা, জাল ভিসা ও ভিসা তৈরির উপকরণ। ব্রিফিংয়ে লিবিয়া থেকে উদ্ধার হওয়া সুমন তার প্রতারিত হওয়া এবং জিম্মি দশার বর্ণনা দেন। মালয়েশিয়া পাঠাবে বলে উনি আমাকে পাঠাইছে লিবিয়াতে। লিবিয়াতে পাঠা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে নিচ্ছে 3.5 লাখ টাকা। বলছি যে এই টাকাটা তুমি তোমার এজেন্টের কাছে এজেন্ট কাছে দিলে সেলিম স্যার পাবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। 2 দিন পর বলছি তুমি আরো 4 লক্ষ টাকা আমাকে দিতে হবে, না তোমাকে আমি বিক্রি করে দেবো। ওনারা ওইখানে মানে কুকুরের একটা কুকুরের দাম আছে, ওইখানে মানুষ ওই দাম না এরকম আচরণ করার। ব্রিফিং এ র্যাব জানায় বিমানবন্দরের ভেতরের একটি চক্র এই অপরাধের সঙ্গে জড়িত। আধুনিক যে মানব পাচারের প্রক্রিয়া এর স্রষ্টা হচ্ছে এই সেলিম মাস্টার, এবং ইতিপূর্বে আমরা যেসব চক্র ধরেছি তাদের হোতাদের অনেকেই আসলে এই সেলিম মাস্টারের কাছে শিক্ষা গ্রহণ করে এই মানব পাচারের সাথে জড়িত হয়েছে। অসাধু কর্মী এয়ারপোর্টের তারা এই চক্রের সাথে জড়িত। এই চক্রের মাধ্যমে যারা মানব পাচারের শিকার হচ্ছে তাদেরকে আমাদের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ফাঁকি দিয়ে যাতে কৌশলে এয়ারপ্লেনে তুলে দেওয়া যায়, এই কাজটা এরা করে থাকে। এদিকে প্রথমে ইন্দোনেশিয়া এবং পরে ট্রলারে করে অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 জনকে উদ্ধার করেছে র্যাব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 12,000-এর বেশি শিক্ষক থাকলেও প্রতি বছর শিক্ষা ছুটিতে অনুপস্থিত থাকছেন প্রায় 2,000 শিক্ষক। এদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে আর ফিরছেন না। শিক্ষাবিদরা বলছেন, নৈতিকতার জায়গা থেকে শিক্ষকদের দেশে ফিরে আসা উচিত। এ ব্যাপারে আইনগতভাবে কঠোর হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12,748 জন শিক্ষক রয়েছেন। এদের মাঝে প্রায় 1,840 জন উচ্চশিক্ষা ও অন্যান্য ছুটিতে দেশের বাইরে আছেন। এদের মধ্যে অনেকে আবার নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে আসেন না। এতে করে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। কেউ যদি বিদেশে গিয়ে আর না ফিরতে চায়, এটা তার আসলে একটা সেলফ রেসপেক্ট অভাব আমি বলবো। কিন্তু ওখান থেকে যদি আমাদেরকে ফিডব্যাকগুলো সাথে সাথে দেয়া যায়, তাহলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে ক্ষতিগুলো আমরা হয়তোবা পূরণ করতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দেশে না ফেরা শিক্ষকের সংখ্যা কমে আসলেও তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চান তারা। এক্ষেত্রে আইনগতভাবে কঠোর হওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আর ফিরে না আসার বিষয়টিকে অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। চাকরিতে ঢুকতেই পারি, আমি বাইরে যেতেই পারি, কিন্তু আমি যদি বাইরে গিয়ে না আসি তাহলে যেন আমার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। তবে এখানে আইনের কড়াকড়ি থেকেও আমি মনে করি নৈতিকতার বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা সময় মতো ফিরে আসছেন না তাদেরকে আমরা শেষ পর্যন্ত নোটিশ দেই। 8 সপ্তাহের নোটিশের পরে যদি ফিরে না আসে তাদের চাকরিচ্যুত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট ছুটির পর শিক্ষকরা দেশে না ফিরলে কঠোর হবেন তারা। নোটিশ করার পরও যদি তারা ফিরে না আসেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, চাকরি থেকে অবসর করা হয়। অনেকে আছে খোঁজখবর পাওয়া যায় না, কোনো যোগাযোগ রাখে না। তো বিশ্ববিদ্যালয়গুলো যেটা করে এইসব ক্ষেত্রে তাদের চাকরিটা টার্মিনেট করে। তবে শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকরা যেন বিদেশে স্থায়ী হওয়ার কথা না ভাবেন, সেজন্য দেশেই পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকদের যেখানে দেশে ফিরে শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার কথা, সেখানে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে অনেকের বিদেশে থেকে যাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। এতে করে শিক্ষার্থীরা যেমন বিশ্বমানের শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। পুঁজিবাজারের সূচকের ঊর্ধ্বগতিতে আতঙ্কের কোনো কারণ নেই বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। স্থিতিশীলতা ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস। চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবীদের ভাঙচুর ঘটনা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের অনির্বাচিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার আমলে অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জ্বলন্ত উদাহরণ 7 খুনের রায়। এতদিন গর্ববোধ করতাম যে আমি প্রথমে একজন আইনজীবী,
এরপরে আমার পরিচয় হলো বিচারক। যে মহান আইন পেশা, এই বিচার বিভাগ কোনোদিনই প্রবর্তন হতো না আপনারা আইনজীবীরা যে কমন ল সিস্টেম যেটা চালু আছে এটা আপনারাই প্রবর্তন না করতেন। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি গতকালকে এখানে যে একটা নেকারজনক ঘটনা ঘটল। বর্তমান সরকারের সময় অপরাধ করে যে পার পাওয়া যায় না, তার সর্বশেষ ও উজ্জ্বল উদাহরণ নারায়ণগঞ্জ 7 খুনের মামলা। এ মামলার রায় হওয়ার পূর্বে অনেকেই এই নিয়ে শঙ্কিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, কিন্তু রায় হওয়ার পর তাদের সেই সংখ্যা, সেই উদ্বিগ্নতা মিথ্যায় প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় অপরাধীদের জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার কাঁচপুর, মেঘনা ও গোমতীর দ্বিতীয় 4 লেন সেতু প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। দুটা সংলাপের কোনো সুযোগ নেই এখানে, সংবিধানে যা আছে তাই। রাষ্ট্রপতি মনে করেছেন, তিনি সংলাপ আহ্বান করেছেন, সংলাপ আমরাও গেছি, বিএনপিও গেছি। এই বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি সিদ্ধান্ত নেবেন কিভাবে সার্চ কমিটি হবে, কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে, এটা রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে এই ব্যাপারে সংলাপ করার কোনো সুযোগ আমাদের নেই। 7 খুন মামলার যে রায় অপরাধীদের জন্য, এটা আদালতের কঠোর বার্তা, এবং আদালত এখানে কতটা স্বাধীন সেটাও প্রমাণ। পঞ্চম দিনের মতো হকার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানী 0 পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বায়তুল মোকাররমের মসজিদের 3 নম্বর গেটের সড়ক, বিজয়নগরের একাংশ, পুরনাপল্টনের রোডসহ বিভিন্ন রাস্তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যদিও নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা আগেই ফুটপাত দখল করে দোকান পরিচালনা করতে দেখা গেছে হকারদের। এদিকে নীতিমালা ও আইন প্রণয়ন করে হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছে হকার সমন্বয় পরিষদ। হকার পুনর্বাসনের নামে যদি নির্বাসন করা হয় সেটা মানব না। আমরা আশা করব মাননীয় মেয়র এটা সকলদের পরামর্শ নিয়ে প্রয়োজনে উনি একটি কমিটি গঠন করে সুপরিকল্পিত একটি পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করুন। আমরা তাকে প্রতিরোধ করতে চাই না, আমরা তাকে সহযোগিতা করতে চাই। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম বিশ্বে একই সঙ্গে ঈদ ও রোজা করা নিয়ে আজ রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনারে বিভিন্ন মতাদর্শের আলেম ওলামারা অংশ নেন। এ সময় দুপক্ষে যার যার যুক্তি তুলে ধরেন। আবেগ আর পুরনো নিয়মের দোহাই দিয়ে কয়েক শতক ধরে এই অঞ্চলের প্রায় সব মুসলমান ঈদ, রোজা ও যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে। তবে এর বাইরেও জ্যোতির্বিজ্ঞান মেনে অনেক ধর্মপ্রাণ মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ উঠলে তার সাথে তাল মিলিয়ে একই দিনে ঈদের নামাজ আদায় করছেন। মূলত বিশ্বের যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে অন্যান্য সব দেশে 1986 সাল থেকে ঈদ পালন করার সিদ্ধান্ত নেয় ওআইসি, যেখানে একমত পোষণ করে ইতিমধ্যেই বিশ্বের 57টি মুসলিম দেশ স্বাক্ষর করেছে। তবে এখনও তাতে সহমত পোষণ করেনি বাংলাদেশ। বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এড়িয়ে জরুরি সভা ডাকে ইসলামী ফাউন্ডেশন। আলোচনাটা ধর্মীয় আলোচনা, বিতর্কিত আলোচনা, যেখানে দেশের বিভিন্ন মতাদর্শ ও তরিকার আলেম ওলামারা জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী একই দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে দাবি করেন আল্লাহ ও তার রাসূল মানবজাতিকে একসাথে রোজা ও ঈদ পালনের নির্দেশ দিয়েছেন। এছাড়া বর্তমানে বাংলাদেশ যে নিয়মে রোজা ও ঈদ পালন করছে তা আবেগ বলেও দাবি করেন তারা। আমরা বলেছি যে প্রথম চন্দ্র দেখাকে সবাই একসাথে করবে এবং এটা ওআইসি সিদ্ধান্ত আছে। তোমার নামাজ লোকাল টাইমে পড়ো, রোজা লোকাল টাইমে রাখো, এটা কোরআনের নির্দেশ। হাদিসের মধ্যে বলছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং সেই তোমরা সমস্ত উম্মত। আগে তো ছিল নিজ নিজ দেশে দেখতো, যখন কমিউনিকেশন ছিল না, এখন তো কমিউনিকেশন অ্যাভেলেবল। সুতরাং এখন যেখানেই চাঁদ দেখুক, একটাই তো আমাদের পৃথিবী, একটাই তো আমাদের চাঁদ। সুতরাং যেখানেই চাঁদ উঠুক সেই চাঁদ দেখে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ জামাত করতে পারে, সেটা বোঝাবার চেষ্টা করছি। তবে এই মতামতকে ভ্রান্ত দাবি করে অনেক আলেম যুক্তি দিয়েছেন নিজ দেশে চাঁদ না দেখে রোজা বা ঈদ পালন
ইসলাম সম্মত হবে না। আল্লাহ রসুলের কাছে বলছিল যে সিরিয়াতে চাঁদ দেখা গেছে হুজুর, আমরা কি ঈদ করবো কিনা? কইছে না, তোমরা দেখতে হবে চাঁদ, এটা স্বামীতে আছে, পরিষ্কার লেখা আছে। হে আমার উম্মতরা, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়বা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বিতর্কের অবসান ঘটাতে সব পক্ষের সাথে আলোচনা করে ও কোরআন হাদিসের আলোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যমতে পৌঁছানোর জন্য কোনো কিছু করতে পারতেছে কিনা সেই আলোকে একটা আলাপ আলোচনা, সিদ্ধান্ত উইল বি টেকেন অন দি বেসিস অফ কোরআন এবং হাদিস। সভায় আসা বেশিরভাগ আলেমী অবশ্য এটা স্বীকার করেন যে বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশ একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এতে ট্রেড হোল্ডারদের কোনো আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। উন্নত পুঁজিবাজার গড়ে তুলতে ও স্থিতিশীলতা ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় ডিএসই কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ডিএসই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বক্তারা। 2010 সালের পর অনেক সময়ই লেনদেনে ধস ও সূচকের অব্যাহত পতন ঘটে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়ায় সংকুচিত হয়ে পড়ে দেশের প্রধান এই পুঁজিবাজার। তবে চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় ডিএসইর লেনদেনে। হঠাৎ করে শেয়ার বাজারে গতি আসায় বিনিয়োগকারীরা যেন আতঙ্কিত না হয়, সেজন্যই ডিএসই ভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে বলা হয়, সরকারের বাড়তি নজর দেওয়ার ফলেই ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। সরকারের পক্ষ থেকে ক্যাপিটাল মার্কেটকে গুরুত্ব দেওয়া হয়েছে যে উই নিড এ ক্যাপিটাল মার্কেট ফ্রম হোয়ার উইল গেট দ্য মানি। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একমাত্র পুঁজিবাজারে, মানে পুঁজিবাজার থেকে আপনি টাকা সংগ্রহ করতে পারেন। বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা আরো বলেন, সবার জন্য পুঁজিবাজার নয়। 10 লাখ টাকা যদি কারো থাকে, তার মধ্যে হাইস্ট আপনি 4 লাখ টাকা কেন বিনিয়োগ করবেন, আর বাকি বিনিয়োগ আপনি বন্ডে করবেন, আপনি ফিক্সড ডিপোজিট রাখবেন, বিভিন্ন খাতে আপনি রাখবেন। কিন্তু পুঁজিবাজারে তো পুরো বিনিয়োগের কথা বলা হচ্ছে না। আপনার সারপ্লাস মানির একটা অংশ আপনি এখানে বিনিয়োগ করবেন এবং সেই বিনিয়োগটা আপনি দেখে বুঝে অ্যানালাইসিস করে আপনি বিনিয়োগ করবেন। এছাড়া পুঁজিবাজারে বৈচিত্র্য নিয়ে আসতে বেশ কিছু নতুন পণ্য যুক্ত করা এবং কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়। পুঁজিবাজারে বৈচিত্র্যতা আনতে বেশ কিছু নতুন প্রোডাক্ট চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশেষ করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ডিএসসিসির পক্ষ থেকে সকল স্টেক হোল্ডারদের বিদ্যমান আইন সঠিকভাবে পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আর্থিক তারল্যতা ও ভালো শেয়ারের সরবরাহ অপরিহার্য। সেই লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে বহুজাতিক কোম্পানি সহ বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানের তালিকা করার পদক্ষেপ নিয়েছে ডিএসই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়নের জন্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার জন্যই প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ সম্ভব হয়েছে। সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নতুন প্রজন্মকেও এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। ভোরের আলো ফুটে ওঠার আগেই শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মাঠে গিয়ে আর ফসলের অবস্থা জানতে হবে না কৃষকদের। ঘরে বসে মোবাইল ফোনেই জেনে নিতে পারবেন জমি আর ফসলের সার্বিক অবস্থা। চীনা প্রযুক্তির প্রতিষ্ঠান আইসো স্টোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর রিসার্চের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো ই ভিলেজ নামে বাংলা অডিও ভয়েসযুক্ত এমন একটি অ্যাপস চালু হতে যাচ্ছে। মাটি, পানি, পাতা ও চারার সিক্ততা, তাপমাত্রা, পিএইচ লেভেল। মোবাইল ফোনটি খোলা মাত্র কৃষকরা হাতে পেয়ে যাবে এই 5টি বার্তা, যা যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে। প্রকল্প সংশ্লিষ্টরা এসব ডাটা বিশ্লেষণ করে ই ভিলেজ নামক অ্যাপসের মাধ্যমে দেবেন পরামর্শ। এই প্রকল্পের মাধ্যমে ফলন বাড়বে শতকরা 20%। পাশাপাশি কৃষকরা আরো 40% বেশি লাভবান হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। লাভবান হবে 15 থেকে 20%, সেটা হিসাব করলে 30 থেকে 40% তার কৃষকের সরাসরি উপকার পাবে। পানি, সার সহ অন্যান্য পরিমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চীনের মতো বাংলাদেশেও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
এই অ্যাপস ফসলের প্রকৃত রোগ নিরূপণ করে কি ধরনের এবং কি পরিমাণ ওষুধ, সার, পানি বা অন্যান্য উপকরণ দিতে হবে তা জানিয়ে দেবে বলে জানান বিশেষজ্ঞরা। পোকা লাগলেও কিছু হয়তো পাতা ছিদ্র হচ্ছে, কিছু ফল ছিদ্র হচ্ছে, কিন্তু এটা ক্ষতিকর না। তারপরেও তারা এক পেস্টিসাইড অ্যাপ্লাই করছে। তার নিজের ক্ষতি হলো, পয়সা গেল, আবার আমাদের পরিবেশের ক্ষতি হলো। প্রাথমিকভাবে গাজীপুরের পিজুডিয়া গ্রামে কৃষকদের এই অ্যাপসের মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে চলছে 3 দিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলায় অংশগ্রহণকারী নতুন প্রজন্মের ভাবনায় জ্বালানি সাশ্রয়, প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো সহ আধুনিক এক সবুজ বাংলাদেশ। এ ধরনের উদ্যোগের ব্যাপকতা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। তবে আপাতত দর্শনার্থীদের প্রদর্শনীর বাইরে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রী। একটা সেন্সর ব্যবহার করছে যেটা ভাইব্রেটরটা ভাইব্রেট করবে যখন ভূমিকম্প শুরু হলেই আপনা আপনি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। এতে অনেকটাই কমে আসবে ক্ষয়ক্ষতির মাত্রা। বিজ্ঞান মেলায় এক ক্ষুদে উদ্ভাবক তুলে ধরেন তার ভাবনা। মানুষের জীবনটা সেফ থাকে এবং আমাদের যে সম্পদগুলো আছে এগুলো যেন নষ্ট না হয়, এগুলো সেভ করার জন্য আমাদের প্রজেক্টটা তৈরি। একটা সময় বিজ্ঞান মেলা মানেই ছিল ছোট বড় রোবট কিংবা যান্ত্রিক কিছু প্রদর্শনী, কিন্তু এখন শিক্ষার্থীরা ভাবছে ভিন্নভাবে। বিজ্ঞান মেলায়ও তাই দেখা মিলছে সবুজের। আমরা এখানে সামুদ্রিক শৈবালের স্তর রেখেছি, যেটা ব্রাইন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডকে কনজিউম করবে এবং জৈব জ্বালানি বায়োফুয়েল পট থেকে জৈব জ্বালানি উৎপাদিত হবে। স্বল্প খরচে এবং কম জায়গায় অধিক পরিমাণে চাষাবাদ করার জন্য ভার্টিক্যাল কাল্টিভেশন প্রজেক্টটা এখানে দেখিয়েছি। মানুষকে ইন্সপায়ার করার জন্য আমরা একটা ডেমো তৈরি করেছি যাতে মানুষ তাদের পরিবেশ সম্পর্কে সচেতন হয়। মেলায় এসে দর্শনার্থীরাও অভিভূত। তরুণ এসব উদ্ভাবকদের পৃষ্ঠপোষকের দাবি তাদের। বাচ্চাদের জন্য ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে, আমার বাচ্চারা অনেক কিছু শিখতে পারতেছে। বাচ্চারা সবসময় অনুসন্ধানী হয়, নতুন কিছু দেখলে জিজ্ঞেস করে, কোয়ারিজ করে। যদিও মন্ত্রী বলছেন প্রদর্শনীর বাইরে বাড়তি কোনো পরিকল্পনা নেই তাদের। সব বাচ্চারা যখন তাদের আর একটু বড় হবে তখন তো বাংলাদেশ অটোমেটিক্যালি বদলে দেবে তারা, কারণ তাদের চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে, যেটা আমি তো মনে হয় এখন ফার অ্যাডভান্স বাংলাদেশ। কমার্শিয়ালি অনেক কিছু চিন্তা করে করতে হয়, ইউ নো ইট ভেরি ওয়েল। তো সুতরাং এটা তো কমার্শিয়াল লেভেলে এখনো যায়নি। 3 দিনব্যাপী এই মেলায় 139টি শিক্ষা প্রতিষ্ঠান ও 16টি বিজ্ঞান ক্লাব অংশ নিচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার উদ্দেশ্যে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছানোর পরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 12:20 নিউ ইয়র্কের একটি এয়ারপোর্ট থেকে নিজ ফ্লাইটে ওয়াশিংটন ডিসি পৌঁছান। ক্যাবিনেট বৈঠকে বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময় তিনি ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। এরপর বিকেল 3:30টার দিকে আর্লিংটনের জাতীয় সমাধিতে মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প ও পেন্স। পরে অভিষেক উপলক্ষে আয়োজিত এক কনসার্টে বক্তব্য দেবেন ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট আমেরিকা ওয়েলকাম সেলিব্রেশন শীর্ষক এই আয়োজনে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। Stand up and resist these horrors. Illegitimate because he stands for Muslim. যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে দেখা দিয়েছে সাজ রব। অনুষ্ঠানকে সামনে রেখে এরই মধ্যে ক্যাপিটাল হিলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দিকের পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভের প্রস্তুতিও। একই সঙ্গে 8 বছরের শাসনামলের ইতি টানবেন বারাক ওবামা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের একদিন আগে বৃহস্পতিবার প্যারিসের ওয়াক্স মিউজিয়ামে ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি উন্মোচন করা হয়। সেখানে ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বৈঠকের চিত্র তুলে ধরা হয়। শুধু ট্রাম্প কিংবা পুতিন নয়, জাদুঘরটিতে স্থান পেয়েছে অন্যান্য বিশ্ব নেতাদের মূর্তিও। নতুন প্রেসিডেন্টকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেও সব প্রস্তুতি শেষ। এখন চলছে ক্ষণগণনা। তৈরি করা হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতির ছাপ সম্বলিত মেডেল। ওয়াশিংটন ডিসিতে সমবেত হচ্ছেন বহু ট্রাম্প ভক্ত সমর্থক। হোয়াইট হাউসে চলছে নতুন অতিথি ডোনাল্ড ট্রাম্পের ঘর গোছানোর কাজ। উৎসব আয়োজনের আছে উল্টো চিত্রটাও।
ট্রাম্পের শপথের বিরোধিতা করে ক্যাপিটল হিলের সামনে জড়ো হতে শুরু করেছে বিক্ষোভকারীরা, যাদের বেশিরভাগই নারী। এদিকে সুখবর নিয়েই 8 বছরের শাসনামলের ইতি টানছেন বারাক ওবামা। ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির সর্বশেষ জনমত জরিপে যুক্তরাষ্ট্রের 60% মানুষ ওবামার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ট্রাম্পের জনসমর্থন 42%। সাম্প্রতিক ইতিহাসে এত কম জনসমর্থন নিয়ে কোন মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসন শুরু করেননি। যুক্তরাষ্ট্রকে আবারও মহৎ করার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 2020 সালের নির্বাচনের স্লোগানও নির্ধারণ করে ফেলেছেন। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই নির্বাচনে তার স্লোগান হবে কিপ আমেরিকা গ্রেট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর। সিরিজের শেষ টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরির কারণে এ ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তর। সময়টা ভালো না গেলেও জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামবে, জানিয়েছে অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে 2-0-তে সিরিজ জয়ের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ক্রাইস্ট চার্চে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। মুস্তাফিজুল হক আকাশে তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নিউজিল্যান্ডে আসার পর থেকে একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জয় এনে দিতে ক্রিকেট জ্যোতিষীও সমাধান দিতে পারছেন না টাইগারদের। ওয়েলিংটনের স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও হয়নি নিজেদের দোষে। সফরের শেষ মিশন ক্রাইস্ট চার্চের হেগলি ওভালে, যেখানকার উইকেট ব্যতিক্রমমুখী। তার উপর আবার ধাক্কা, দলের ব্যাটিং স্তম্ভ মুশফিক আর ইমরুল খেলবেন না এই টেস্টে। তারপরেও আপোষহীন নতুন অধিনায়ক তামিমের অগ্নিদৃষ্টি জয়ের দিকেই। 3 দিনে শেষ হয়ে যাবে অথবা 5 দিনে শেষ হয়ে যাবে, এটা তো আসলে একটা ম্যাচের আগে কোনো সময় কোনো দলই চিন্তা করে না। এটা ওই সময় ওরকম একটা সিচুয়েশন হয়ে যায়, দেখে এরকম রেজাল্ট হয়। বাট আমরা চেষ্টা করব যে আমরা পুরোপুরিভাবে জেতার চেষ্টা করব। আমাদের যেই সোর্স আছে আমরা ওটা নিয়ে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে টানা জয়ে কিউই পাখিরা উঠছে ক্রিকেট আকাশে। ছাড় দিতে চায় না শেষ টেস্টে। সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড ক্লিন সুইপে। এই টেস্টে আমরাই ফেভারিট। হ্যাগলি ওভালের উইকেটে দারুণ বাউন্স আর সুইং আছে। এই সুবিধার শতভাগ নিতে চাই আমরা, কারণ সিরিজ জয়ের দিকেই আমাদের চোখ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তাই ভালো কিছু করতেই অনুশীলনের আগে কোচ হাতুরু সিং এর সাথে হেগলি ওভালের উইকেট পরিদর্শন অধিনায়ক তামিমের। নিউজিল্যান্ডের নিয়মিত দৃশ্য এমন বৈরী আবহাওয়ার মাঝেও বারবার যে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের, তার বাস্তব রূপ দিতে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর দীপ্ত প্রতিজ্ঞা তামিমের। আমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যে ধরনের উইকেট হোক না কেন। যদি এটা খুব ডিফিকাল্ট উইকেট হয় তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট, ওদের জন্য ডিফিকাল্ট। সো যারা ভালো হ্যান্ডেল করতে পারবে, যারা ভালো এক্সিকিউট করতে পারবে, তাদের জন্য এটা একটু পজিটিভ ওয়েতে হয়। হেগলি ওভালের উইকেটে ঘাস আছে, তাই স্পিড স্টার তাসকিন রাব্বির সাথে একাদশে দেখা যেতে পারে ফাস্ট বোলার রুবেল হোসেনকে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মতো শক্তিশালী দল এই হেগলি ওভালে টিকে ছিল মাত্র 2.5 দিন। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের স্বপ্নের অপমৃত্যুর পর সেই বাংলাদেশ ক্রিকেট দল স্বপ্নের জাল বুনেছে টেস্টে জয়ের। ব্যাপারটি কতটুকু বাস্তবমুখী, কারণ দেশিরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলবেন না এই টেস্টে। তবে বাংলার বাঘেদের দিনে সবকিছুই সম্ভব, যদি না ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগে তারা জ্বলে ওঠে। ক্রাইস্ট চার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দেশের ফুটবলের খবর। বিভিন্ন টুর্নামেন্টকে সামনে রেখে 62 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে বিকেএসপিতে 2 পর্বের ফিজিক্যাল কন্ডিশন ক্যাম্প করবে বাফুফে। প্রথম পর্বে 33 জনকে নিয়ে এবং পরের পর্বে 29 ফুটবলারকে নিয়ে হবে ক্যাম্প। এদের মধ্যে থেকে পরবর্তীতে চূড়ান্ত বাছাই করা হবে জাতীয় দল, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। দেশের জাতীয় ফুটবল দল মানেই রাজ্যের হতাশা। তবে এই অবস্থার পরিবর্তনে জোরে সোরে হাওয়া লাগছে জাতীয় দলে, এমন আভাস ন্যাশনাল টিম কমিটির। এই হাওয়ায় কতটা পরিবর্তন আসে জাতীয় দলের ভাগ্যে তা অবশ্য সময় বলে দেবে। বিভিন্ন টুর্নামেন্টকে সামনে রেখে লম্বা বহর নিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের ফিজিক্যাল কন্ডিশনিং ক্যাম্প। 62 ফুটবলার নিয়ে 2 পর্বে বিকেএসপিতে হবে জাতীয় দলের এই ক্যাম্প।
33 ফুটবলার নিয়ে প্রথম পর্বে 22 জানুয়ারি থেকে ক্যাম্প হবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। 3 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পের দ্বিতীয় পর্বে থাকবেন 29 ফুটবলার। কার্যক্রমটা দুইটা ফেজে হবে, 22nd to 2nd ফেব্রুয়ারি। এটাতে একটা গ্রুপ কাজ করবে, সেকেন্ড গ্রুপের কাজ হবে 3rd ফেব্রুয়ারি টু 12 ফেব্রুয়ারি। দুইটা গ্রুপের জন্য একটা গ্রুপে 33 জন, সেকেন্ড গ্রুপে 29 প্লেয়ার্স আছে। 12 দিন বা 11 দিনের যে প্রোগ্রাম আছে তারা তাদের ফিজিক্যাল ফিটনেসের উপর কাজ করে তাদের উপর একটা অ্যাসেসমেন্ট তৈরি করবেন এবং পরবর্তীতে একটা চূড়ান্ত টিম গঠন করা হবে। প্রথম পর্বে অভিজ্ঞদের নিয়েই হবে ক্যাম্প। দ্বিতীয় পর্বে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের জাতীয় দলের ছায়ায় নিয়ে আসাই মূল উদ্দেশ্য। বেশ কিছু ইয়াং প্লেয়ারকেও এই সুযোগে দেখে নেওয়ার জন্য চেষ্টা করছে যাতে পরবর্তীতে 23 টিমটাকেও সাজাতে সুবিধা হয়। সেটাকে বিবেচনায় নিয়েই আপনার এই সংখ্যাটা বৃদ্ধি করা হয়েছে এবং দুইটা ফেজে করা হচ্ছে। ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশীয় কোচ সৈয়দ গোলাম জিলানি। ফিজিক্যাল ও কন্ডিশনিং বিষয়গুলো দেখবেন জন হুইটেল। গোলরক্ষক কোচ হিসেবে থাকবেন ডেভিড রায়ান। আর পুরো ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। তায়েক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুবশক্তির সৃজনশীলতা বিকাশে বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। ঘাতক দালা নির্মূল কমিটির 25 বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা। মির্জা ফখরুল বললেন, ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন। এবং ক্রাইস্টচার্চে শেষ টেস্টে মুশফিক ও ইমরুলের পর ইনজুরির কারণে ছিটকে গেলেন মুমিনুলও। নেতৃত্ব দেবেন তামিম। অভিষেক হচ্ছে শান্ত ও সোহানের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।